নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা ভ্রমণ করব উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহর থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত সম্রাট আকবরের স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি। এই শহরটি ১৫৭১ থেকে ১৫৮৫ সাল পর্যন্ত মুঘলদের প্রশাসনিক কেন্দ্র ছিল, যা অসাধারণ স্থাপত্যশৈলী ও পরিকল্পিত নগর পরিকল্পনার জন্য পরিচিত। ১৫৮৬ সালে জলের অভাব ও রাজনৈতিক কারণে আকবর রাজধানী লাহোরে স্থানান্তরিত করেন, যার ফলে এই পরিকল্পিত শহরটি পরিত্যক্ত হয়। কিন্তু পরিত্যক্ত হলেও এখানকার স্থাপত্যশৈলী ও অজানা ইতিহাসের কাহিনী বহু পর্যটকদের মন এখনও জয় করে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সেই সব অজানা ইতিহাসের কাহিনী। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই ফতেপুর সিক্রি আসবেন কিভাবে? আপনারা আগ্রা এলে আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব হলো ৩৭ কিলোমিটার। আগ্রা থেকে লোকাল বাস বা প্রাইভেট কারে আপনারা এই ফতেপুর সিক্রি আসতে পারেন। এরপর কার পার্কিং থেকে ফোর্ট যাওয়ার জন্য আপনাদের পার হেড আসা যাওয়ার জন্য ৪০ টাকা দিয়ে এই রকম ই রিক্সা বুক করতে হবে। শুক্রবার হলে ৩০ টাকাতেই হয়ে যাবে। এই শেয়ারিং রিক্সাতে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন ফোর্টে। আপনারা যদি গাইড নিতে চান তাহলে পার্কিং এরিয়া থেকেও পেয়ে যাবেন, তার প্রাইস আপনারা বার্গেনিং করে নেবেন। আমি আপনাদের এই ভিডিওর সমস্ত ইনফরমেশন আমার গাইডের মাধ্যমেই যা পাবো তা আপনাদেরকে দিচ্ছি। আর এখানেই বাঁ পাশে রয়েছে দেখুন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদের ফোর্টে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য পার হেড ৫০ টাকা। প্রথমেই আমরা প্রবেশ করলাম দেওয়ানি আমে। দূরে যে রুমটি দেখছেন ওইখানে মিডিলে বসতেন সম্রাট আকবর, আর তার দুদিকে বসতেন ওনার নবরত্নের মন্ত্রীরা, রাজা মানসিং, বীরবল, টডরমল, ফজল, ফৈজি প্রমুখরা। দেওয়ানে আম হলো জনতার দরবার। জনগণের অভাব অভিযোগের কথা শুনতেন তিনি এখানে। যদি কেউ দোষী সাব্যস্ত হতেন তাহলে তাকে যে লোহা আর দূরে যে শিকলটি দেখতে পাচ্ছেন ওখানে বাঁধা থাকতো হাতি। দোষী ব্যক্তিকে ওই হাতির পায়ের নিচে ফেলে দেয়া হতো। এই ফোর্টটি কিন্তু দুটি পার্টে বিভক্ত, একটি হলো ফতেপুর, অন্যটি হলো সিক্রি। এখন আমরা প্রবেশ করেছি সিক্রিতে। এই সিক্রি হলো আকবরের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, আর ফতেপুর হলো ওনার হোলি কমপ্লেক্স। দেওয়ানে আম দেখার পরে আমরা এসে পৌঁছালাম দেওয়ানে খাস। এটাকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে দেখুন দোতলা, কিন্তু এটি আসলে ভেতরে থেকে দেখবেন একতলা বিল্ডিং। এখানে আকবর মন্ত্রীদের সাথে বসে খাস খাস মিটিং করতেন। এটি হলো একটি মিটিং হল। আকবর যেহেতু সকল ধর্মকে মানতেন, তাই তিনি সকল ধর্মের সমন্বয়ে নতুন যে ধর্ম চালু করেছিলেন দিন ই ইলাই, তা তিনি এখান থেকে বসেই শুরু করেছিলেন। প্রবেশ করছি দেওয়ানি খাসের মধ্যে। পূর্বেই বললাম এটি ছিল আকবরের খাস লোকেদের কনফারেন্স হল। আকবর নিচে বসতেন না, বসতেন এই উপরে মিডিলে, এবং চারদিকে বসতেন ওনার মন্ত্রীরা। আর যে দরজাটি দেখছেন এটি ছিল উপরে যাওয়ার রাস্তা। এখন সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর পর্যটক আসে, যাতে এই উপরে গিয়ে এর উপরে বেশি ওজন না পড়ে তার জন্যই কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে। এখানে মাঝে যে পিলারটি দেখছেন যেটি লোটাস ডিজাইন, এটি একটি হিন্দু আর্কিটেকচার। এর সাথে সাথে এখানে খ্রিশ্চান এবং পার্সি আর্কিটেকচারও দেখতে পাবেন। দেখে মনে হচ্ছে না যেন এটি একটি কাঠের তৈরি। এটি কিন্তু কাঠের তৈরি নয়, এটি পাথরেরই তৈরি। এখানে সবই পাথরের উপর হাতের কারুকার্য।
আর এখানে মাঝখানটা ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখানে লোক এসে বারবার হাত দিত এবং বারবার হাত দেওয়ার ফলে এই অংশটি কালো হয়ে গিয়েছে, যার জন্য এর মিডিল অংশটি ঘিরে দেওয়া রয়েছে। আর এই চার কোণে যে চারটে ডিজাইন দেখলেন, এই চারটে ডিজাইনকে যদি একসাথে যোগ করে দেওয়া হয় তাহলে এই মিডিলের ডিজাইনটি দেখতে পাবেন। এটি খুব অদ্ভুত সুন্দর কারুকার্য। দূরে যে গ্রামটি দেখছেন এটি হলো সিক্রি গ্রাম। এখানে এই কেল্লাটি বানিয়েছিলেন আকবর, কিন্তু ফতেপুর সিক্রি নামটি দিয়েছিলেন বাবর। আকবরের পূর্বে বাবর এখানে এসেছিলেন 1527 খ্রিস্টাব্দে। বাবরের সাথে রাণা সংগ্রাম সিংয়ের যুদ্ধ হয়েছিল, যেটি খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। খানুয়ার ময়দান এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এই যুদ্ধে বাবর ফতে পেয়েছিলেন, তখন এর নাম হয় ফতেপুর, অর্থাৎ বিজয়ের শহর। সিক্রি এই কারণে যে শুক্রিয়া অর্থাৎ ধন্যবাদ, আস্তে আস্তে এর নাম হয় ফতেপুর সিক্রি। সামনে যেটি দেখছেন এটি হলো মুঘল সময়ের জলের ট্যাঙ্ক। এখানে সমস্ত বৃষ্টির জল জমা হতো, আর এখান থেকেই দূরে অর্থাৎ এর ঠিক পেছনে একটি আর্টিফিশিয়াল ঝিল বানিয়েছিলেন আকবর। আকবরের 3 ধর্মের 3টি রানী ছিল। হিন্দু রানী ছিলেন যোধাবাই, যিনি জয়পুরের। মুসলিম রানীর নাম রুকাইয়া বেগম, যিনি তুর্কির, এবং খ্রিস্টান রানীর নাম মারিয়াম, যিনি গোয়ার অধিবাসী ছিলেন। এই 3 রানীরই কোনো সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির জন্য আকবর জলাদেবী গিয়েছিলেন, আজমির গিয়েছিলেন, কিন্তু মনস্কামনা পূরণ হচ্ছিল না। একদিন উনি স্বপ্নে দেখেন ওনাকে কেউ আদেশ করছেন যে ফতেপুর সিক্রি যাওয়ার জন্য, ওখানে গেলে ওনার মনস্কামনা পূর্ণ হবে। এখানে থাকতেন সুফি সন্ত সেলিম চিশতি। ওনার কাছে বহু মানুষ মনস্কামনা নিয়ে আসতেন, সবার মনস্কামনাই পূরণ হতো। আকবরও পুত্র সন্তানের জন্য এই ফতেপুর সিক্রিতে এসে মানত করেন সেলিম চিশতির কাছে। তারপর যোধাবাইয়ের থেকে পুত্র সন্তান হয়, নাম দেন সেলিম। পরে যখন রাজা হন তখন নাম হয় তার জাহাঙ্গীর। পুত্র সন্তানের খুশিতে এখানে এই কেল্লা বানান এবং আগ্রা থেকে রাজধানী এখানে শিফট করেন। ওনার ফার্স্ট ক্যাপিটাল ছিল আগ্রা, সেকেন্ড ক্যাপিটাল ছিল ফতেপুর সিক্রি, এবং থার্ড ক্যাপিটাল হয়েছিল লাহোর। এই সিক্রি হলো রাজবাড়ি আর ফতেপুর হলো গুরুবাড়ি। এটি হলো আকবরের সময়ে খাজানা রাখার জায়গা। ওই সময় কাগজের নোট ব্যবহৃত হতো না, ব্যবহৃত হতো কয়েন, যেমন সোনা, রূপো, তামার কয়েন। এটি ছিল সেই সব খাজানা রাখার স্থান। এটি হলো আকবরের জ্যোতিষীর বসার আসন। আকবর জ্যোতিষ বিজ্ঞানে ভীষণ বিশ্বাস করতেন। যদি কোনো শুভ কাজ করতেন তার আগে জ্যোতিষীর থেকে উপদেশ নিতেন। কালকের দিন কেমন যাবে, শুভ না অশুভ, সব কিছুই জানতেন জ্যোতিষীর কাছ থেকে। এখানে শাহরুখ খান এবং মহিমা চৌধুরী অভিনীত পরদেশ মুভির একটি গান রয়েছে, নেই হোনা থা লেকিন হো গয়া প্যার। এই গানের শুটিং এখানে হয়েছে। আপনাদেরকে দেখুন সেই ক্লিপে আমি আপনাদের সেই স্থানগুলো দেখাচ্ছি। এছাড়াও আরেকটি গানের শুটিং হয়েছে ফতেপুর সিক্রিতে, সেই স্থানটিও আপনাদেরকে দেখাবো। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন 5 তলা, এটিকে বলা হয় পঞ্চমহল। গোটা বিশ্বে এটি একটিই রয়েছে। এটি এখানে ফেমাস বিল্ডিং। এখানে দেখুন টোটাল 176টি পিলার দিয়ে এই মহলটি গঠিত। এর কোনো দেওয়াল নেই, কিন্তু নিচে রয়েছে 84, তারপর 56, 20, 12, 4 এভাবে পিলারগুলি রয়েছে। এর উপরে বসে আকবর এবং তার রানীরা আনন্দ উপভোগ করতেন। আর এর সামনেই রয়েছে পাঠশালা, যেখানে আকবরের দাসদাসীরা তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করত। আর দূরে যে টেবিলটি, পাথরের টেবিলটি দেখতে পাচ্ছেন, এটি ওই সময়ে আকবর এবং তার রানীরা দাবা খেলতেন। গুটির পরিবর্তে থাকত দাসীরা, এবং সেই দাসীরা এই দেখুন ঘর দেখা যাচ্ছে, এই ঘরে এসে দাঁড়াতেন। সেভাবে দাবা খেলা হতো সেই সময়। এটা ছিল সেই সময়ে আনন্দ উপভোগ করার স্থান।
এটিকে বলা হয় অনুপ তালাব। এখানেও যে পূর্বে গানটি বলেছি সেই গানের শুটিং এই স্থানেই হয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। এই তালাবটি বিখ্যাত একটি অন্য কারণে। আকবরের নবরত্নের অন্যতম গায়ক ছিলেন তানসেন, যার গানে বৃষ্টি হয়ে যেত, যার গানে দীপক জ্বলে যেত, সেই তানসেন এখানে বসে গান করতেন এবং এই চারিদিকে বসে সকলে গান শুনতেন। এই তানসেনের আসল নাম ছিল রামধনু পাণ্ডে। ওনার সমাধি রয়েছে গোয়ালিয়র, মধ্যপ্রদেশে। এরপর আমরা প্রবেশ করছি আকবরের মুসলিম রানী রুকায়া বেগমের মহলে। এখানের দেওয়ালে যে কারুকার্য দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু কারুকার্য কিন্তু হাতের কাজ। ওনার এই মহলকে বলা হয়ে থাকে শীষমহল। কাঁচ এবং হীরা দিয়ে তৈরি হয়েছিল এই মহল, যা পরবর্তীকালে ইংরেজরা লুট করে নিয়ে গেছে। শীষমহল বা কাঁচমহল এই কারণেই বলা হয়, কারণ এখানে একটা মোমবাতি জ্বললে হাজার প্রতিচ্ছবি, হাজার চেহারার ছবি দেখা যেত। এখন সামনে যে রুমটি দেখছেন, এটি মুঘল আমলে ছিল স্নানাগার। আর দূরে যে পটটি দেখছেন, এই পটটিতে আকবরের জন্য গঙ্গা জল রাখা থাকতো। উনি খাওয়ার জন্য গঙ্গা জল ব্যবহার করতেন। এরপর আমরা প্রবেশ করব ডাইনিং রুমে। এটি হলো আকবরের ডাইনিং রুম। এখানে খাবার জন্য মেঝেতে কার্পেট বিছানো হতো। তখনকার দিনে আমাদের দেশকে বলা হতো সোনেকা চিড়িয়া। দেখুন, কেন সোনেকা চিড়িয়া বলা হতো তার স্পট কিন্তু এখনও রয়ে গেছে। এখানের দেওয়ালে প্রচুর সোনা লাগানো ছিল, সুন্দর সুন্দর ডিজাইনের, যেগুলো ইংরেজরা লুট করে নিয়ে গেছে। এখনও তার কিন্তু স্পট রয়ে গেছে। এবার আমরা প্রবেশ করছি আকবরের শয়নকক্ষে। এটি হলো আকবরের শয়নকক্ষ। এই দরজা দিয়ে আসতেন আকবরের মুসলিম রানী রুকায়া বেগম। আর এই যে উঁচু অংশটি দেখছেন, এর উপরে কার্পেট বিছানো থাকতো এবং এর ওপরেই শোতেন সেই সময় সম্রাট আকবর। আর এর উপরে ওঠার জন্য সেই সময় লাগানো থাকতো চন্দন কাঠের সিঁড়ি। এটি দেখুন আকবরের শয়নকক্ষ। এর সামনেই রয়েছে দেখুন অনুপ তালাব, যেটি আমরা দেখেছি। আর দূরে স্নানাগার রয়েছে এবং রুকায়া বেগমের মহল দেখলাম, যেটা ছিল কাঁচমহল বা শীষমহল। আর সামনেই আমরা দেখে এলাম এটি ছিল সেই পঞ্চমহল। এরপর আমরা প্রবেশ করছি এখানকার সব থেকে বড় মহল, যেটি হচ্ছে যোধাবাইয়ের মহলে। মুঘল সময়ে কেবলমাত্র দুজন রানী খুব ফেমাস ছিলেন। এক হলেন হিন্দু রানী যোধাবাই, দ্বিতীয় হলেন মমতাজ। ফতেপুর সিক্রিতেই এই হিন্দু রানী যোধাবাইয়ের মহলই হলো সব থেকে বড় মহল। সামনে যেটি দেখছেন, এটি হলো যোধাবাইয়ের কিচেন রুম। উনি নিজের হাতে এখানে রান্না করতেন। উনি ছিলেন ভেজিটেরিয়ান। উনি যখন আকবরের সাথে বিবাহ করেন, তখন তিনি দুটি শর্ত রেখেছিলেন। এক, তিনি নিজ ধর্ম পরিবর্তন করবেন না, এবং দ্বিতীয় শর্ত হলো বিবাহের পর আমার জন্য আমার মহলের মধ্যে একটি মন্দির তৈরি করে দেবেন ও খাবার নিজে হাতে তৈরি করার জন্য আলাদা একটি কিচেন বানিয়ে দেবেন। ওনার এই শর্ত পূরণ করার জন্যই ওনার এই প্যালেসের মধ্যে বানিয়ে দিয়েছিলেন তুলসী মন্দির, সামার উইন্টার রুম এবং তার সাথে সাথে এই কিচেন রুম। এই কিচেনের ছাদ প্রথমে ছিল স্লোপিং, যেটি পরবর্তীকালে নষ্ট হয়ে যায় এবং 1905 সালের পর লর্ড কার্জন সেটিকে রিপ্লেস করে এই ছাদের আকৃতি ফ্ল্যাট করে দেন। এই কিচেনে দেখুন ইয়াররিংয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 156টি ডিজাইনের ইয়াররিং আছে। এই ডিজাইন রাজস্থানে খুবই ফেমাস। এই ধরনের ইয়াররিংসকে রাজস্থানে বলা হয় ঝুমকা। রানী যোধাবাইয়ের দাসীদের মধ্যে যার রান্না খুব ভালো হতো, যোধাবাই তার উপর খুশি হতো এবং তারা এখান থেকে ঝুমকার ডিজাইন নিয়ে রানীকে দিতেন। রানী তাদেরকে সোনার ঝুমকা বানিয়ে দিতেন।
এটি হলো যোধাবাইয়ের মহলের মুখ্য প্রবেশদ্বার। এখানে দেখুন সব ধরনের আর্কিটেকচারই দেখতে পাবেন। এই চার্চের মতো দেখুন, এটা খ্রিশ্চান আর্কিটেকচার। উপরে দেখুন টম্বের মতো রয়েছে, এগুলি হচ্ছে মুসলিম আর্কিটেকচার। এবং নিচে যে জানলার মতোগুলি রয়েছে এগুলো হচ্ছে রাজস্থানী আর্কিটেকচার। এখানে সমস্ত ধর্মের মিলন দেখতে পাবেন, কারণ আকবর একটি ধর্ম চালু করেছিলেন, দিন হিলাই ধর্ম। তিনি সেই ধর্মের পৃষ্ঠপোষক হিসাবে এখানে সমস্ত ধর্মের মিলন ওনার এই কেল্লার মধ্যে দিয়েছিলেন। এখন এর উল্টো দিকেই আপনি যেটিকে দেখাচ্ছি এখন, এটি ছিল সেই সময়ে টোডরমলের অফিস। এখানে হিসাবপত্র রাখা হতো। টোডরমল এখানে সব হিসাবপত্র রাখতেন, ওনার জন্য এই অফিসটি বানানো হয়েছিল। এখন মুখ্য প্রবেশদ্বারের পূর্বে এখানে যে চার্চের মতো যেটি দেখছেন, এটি ছিল যোধাবাইয়ের জন্য সিকিউরিটি গার্ডের অফিস। উইথাউট পারমিশন কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। ওনার সিকিউরিটি গার্ডে থাকতো কিন্নররা। এটি হলো যোধাবাইয়ের মহল। এরকম হাভেলি মূলত উদয়পুর, যোধপুর, জয়পুর গেলে দেখতে পাবেন। ওনার জন্য আলাদা আলাদা সিজন অনুযায়ী প্যালেস ছিল। যেমন ডান দিকেরটি ছিল সামার প্যালেস, বাম দিকেরটি হলো উইন্টার প্যালেস, আর সামনে যেটি দেখছেন এটি ছিল ওনার মন্দির। এবার আমরা দেখে নেব আমাদের সেই বিখ্যাত হিন্দু রানী যোধাবাইয়ের সামার এবং উইন্টার প্যালেস, এবং তার সাথে সাথে ওনার মন্দির, এবং তিনি নিজ হাতে যেখানে একটি তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন, যেখানে তিনি প্রতিদিন জল দিতেন, সেটিও আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখব ওনার সামার প্যালেস। এই প্যালেসের পেছনের দিকটা হলো ওপেন। এখানে পাথরের যে কাটিং রয়েছে সেটি একটি জালি টাইপের রয়েছে, যাতে ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করে। আমি আপনাদের পূর্বেই দেখিয়েছিলাম যে আকবর এই প্যালেসের পেছনের দিকে একটি ঝিল বানিয়েছিলেন, আর্টিফিশিয়াল ঝিল। সেই ঝিল থেকেই ঠান্ডা হাওয়া আসতো। আর এর উপরের যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, এটা গরম থেকে প্রোটেক্ট করার জন্য চায়না থেকে আনা হয়েছিল। এরপর আমরা দেখব এমন একটি স্থান যেখানে যোধাবাই নিজ হাতে তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন, এবং সেই তুলসী বৃক্ষে তিনি প্রত্যহ জল দিতেন। এই সেই স্থান যেখানে যোধাবাই নিজ হাতে তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন। এবার আমরা দেখব যোধাবাইয়ের সেই মন্দির, যেখানে তিনি সোনার উপর রাধাকৃষ্ণের মূর্তি পূজা করতেন। এই হলো সেই স্থান যেখানে রাখা থাকতো সেই সোনার রাধাকৃষ্ণের মূর্তি। এখন এখানে আর পূজা অর্চনা হয় না। যখন আকবর তার রাজধানী লাহোরে স্থানান্তরিত করেন, তখন তিনি এখান থেকে ওনার মন্দির স্থানান্তরিত করে নিয়ে যান। আর এটি হলো ওনার শীতকালে থাকার প্যালেস। এর পেছনের দিকের দেয়ালটা ছিল পুরোটা ঢাকা, যাতে ভেতরে হাওয়া প্রবেশ করতে না পারে। আর সাইডে যে গম্বুজ দেখতে পাচ্ছেন, ওখানে থাকতো ওনার সিকিউরিটি গার্ড হিসাবে কিন্নররা। আমরা এতক্ষণ দেখলাম সিক্রি, যেটি ছিল আকবরের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এরপর আমরা এগিয়ে চলেছি ফতেপুরের দিকে, যেটি হলো হোলি কমপ্লেক্স। যেহেতু এটা হোলি অর্থাৎ পবিত্র স্থান, তাই এখানে প্রবেশের পূর্বে আপনাকে আপনার জুতো জোড়া বাইরে খুলে রেখে যেতে হবে, যার চার্জ হিসাবে আমাদের কাছে পার হেড 10 টাকা নিয়েছিল। চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং এর ইতিহাস সম্পর্কে জানব। যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এটিকে বলা হয় শাহী দরওয়াজা। আর এই যে ফাঁকা কমপ্লেক্সটি দেখছেন, এটাকে বলা হয় দরগা কমপ্লেক্স। আপনারা সামনে যে উচ্চ দরজাটা দেখছেন, এটিকে বলা হয় বুলন্দ দরওয়াজা। মুঘল সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মারক হিসাবে এটি নির্মাণ করেন। আর একদম সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় জামা মসজিদ। ওইখানেই সম্রাট আকবর নামাজ পড়তেন, এবং এখনও এখানে নামাজ পড়া হয়। আর সাদা মার্বেল পাথরে যেটি দেখা যাচ্ছে, ওটি হলো সেলিম চিশতির দরগা। আকবরের 3 রানীরই কোনো সন্তান ছিল না। তিনি পুত্র সন্তানের আশায় সুফি সন্ত সেলিম চিশতির দরগাতে মানত করেন, এবং সেই মনস্কামনা পূরণ করার জন্য তিনি আগ্রা থেকে এই ফতেপুর সিক্রি পর্যন্ত খালি পায়ে হেঁটে আসেন। এবং পরবর্তীকালে ওনার মনস্কামনা পূর্ণ হয় এবং পুত্র সন্তানের জন্ম হয়। সেই খুশিতেই
তিনি এই পুরো ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। এখানে যে কবরগুলি আপনারা দেখছেন, এগুলি এই যে বাইরের কবরগুলি রয়েছে, এগুলি হলো সকলই মেল কবর, আর ভেতরে রয়েছে ফিমেল কবর। এই কবরগুলি সকল হচ্ছে সেলিম চিশতির ফ্যামিলির মানুষজনের কবর। ওনাদের ফ্যামিলির মানুষজন এখনও জীবিত রয়েছেন। ওনাদের কারুর মৃত্যু হলে তাদের কবর এখানেই দেয়া হয়। এখন যে দরজাটি আপনারা দেখছেন, এখানে নাকি আনারকলিকে জিন্দা জ্বালিয়ে হত্যা করা হয়েছিল, যেমন আনারকলি মুভিতে দেখানো হয়েছে। এবং এর একটি রাস্তা নাকি লাহোর এবং অন্য একটি রাস্তা নাকি আগ্রা পর্যন্ত গিয়েছে। আমাদের গাইড তো এই কথাই বলল। বর্তমানে নাকি এই রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, কারণ ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। এর সত্যতা আমার জানা নেই। আপনাদের কারো যদি ইতিহাস জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই স্থানে শুটিং হয়েছে শাহরুখ খান এবং মহিমা চৌধুরী অভিনীত পরদেশ মুভির দুটি গান, দো দিল মিল রহি হে এবং অন্য একটি গান নেই হোনা তা লেকিন হো গয়া প্যার। এই সব গানের শুটিং স্পট কিন্তু এই স্থানটি। এছাড়াও সানি দেওয়ালের ইয়েতা মুভির শুটিংও এই স্থানেই হয়েছে। আপনারা যদি এই ফতেপুর সিক্রিতে আসেন তাহলে এই স্থানটা আপনারা দেখতে পাবেন। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের এই ফতেপুর সিক্রির লাস্ট স্থান এবং বিশাল আকৃতির যে দরজা রয়েছে বুলন্দ দরওয়াজা, সেটি দেখার জন্য। এটির উচ্চতা হলো 54 মিটার, যা প্রায় 174 ফুট। বিশ্বের অন্যতম উঁচু দরজা। মুঘল সম্রাট আকবর কর্তৃক 1573 সালে গুজরাট বিজয়ের স্মারক হিসাবে এটি নির্মিত হয়েছিল। ফরাসি শব্দ বুলন্দ মানে উচ্চ বা মহান, তাই একে বলা হয় বিজয়ের দরজা। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।